ওয়েলকাম ব্যাক বন্ধুরা, টকিশ মাম্মা চ্যানেলে ফিরে আসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি চলে এসেছি আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে, যেটা আমাদের জীবনে সবার সাথে ঘটছে, অথচ আমরা সবাই কিন্তু এখনও সেটা নিজেরাই ঠিক করে বুঝে উঠতে পারছি না। সেই টপিকটা হলো ইনফোবিসিটি। ইনফোবিসিটিটা কি? ইনফরমেশনের ওবেসিটি। ওবেসিটি কথাটার মানে আমরা সবাই আজকের দিনে জানি। ওবেসিটি মানে হচ্ছে স্থূলতা বা অতিরিক্ত চর্বি জমে যাওয়া, অতিরিক্ত মোটা হয়ে যাওয়া, সেটাকে আমরা ওবেসিটি বলে থাকি আমাদের শারীরিক ব্যাপারে। সেরকম আমাদের সাথে ইনফরমেশনেরও ওবেসিটি হয়, যে ইনফরমেশনটা আমাদের প্রয়োজনের অতিরিক্ত, যেটা আমাদের কাজে লাগে না, সেই ইনফরমেশনটা আমাদের ব্রেন অ্যাবজর্ব করে নেয়, সেটাকেই আমরা ইনফোবিসিটি বলছি। এই ইনফোবিসিটি আজকালকার বাচ্চাদের মধ্যে, বিশেষ করে প্রিটিন বা টিনেজার বাচ্চাদের কাছে ভীষণভাবে হচ্ছে, এবং আমরা মা বাবারা নিজেরা আমাদের মধ্যে কোনো ধারণা নেই যে আমরা সেই ইনফোবিসিটিটাকে আটকাতে পারবো বা সেটাকে রেগুলেট করতে পারবো। তো আজকে আমি ইনফোবিসিটি নিয়ে কিছু তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। ইনফরমেশন ওবিসিটি বা ইনফোবিসিটি হলো এমন একটা অবস্থা যেখানে বিভিন্ন সোর্স থেকে আমাদের কাছে ইনফরমেশন আসতে থাকে কন্টিনিউয়াসলি, এবং সেগুলোকে ফিল্টার করবার মতো জায়গা আমাদের বাচ্চাদের মধ্যে থাকে না। বিশেষ করে বাচ্চারা মোবাইলে বা ইন্টারনেটের ক্ষেত্রে এতটা আমাদের থেকেও অনেক বেশি অ্যাডভান্স, যে তারা ইনফরমেশনগুলোকে কন্টিনিউয়াসলি অ্যাবজর্ব করতে থাকে, সেটা তাদের কাজে লাগুক না লাগুক। এবং যেভাবে আমাদের অতিরিক্ত খাবার খেলে অতিরিক্ত চর্বি জমে যায় শরীরে, যেটা কিনা ক্ষতিকারক, সেরকমভাবে ইনফরমেশন ওবিসিটির ক্ষেত্রে অতিরিক্ত ইনফরমেশন যেটা প্রয়োজন নেই বা একটা সার্টেন এজের বাচ্চার ব্রেনের জন্য নয়, তার সেই মাত্রাতিরিক্ত ইনফরমেশনটা তখন বাচ্চার ক্ষতি করে, ব্রেনের ক্ষতি করে, মনের ক্ষতি করে। যেহেতু বাচ্চাদের মনে কোনো রকম কোনো বায়াস থাকে না, কোনো রকম পূর্ব ধারণা থাকে না কোনো কিছু সম্পর্কে, যে কোনো কিছু সম্পর্কে, তো সেই যখন সে মানে একটা ইনফরমেশন বাইরে থেকে পাচ্ছে, একটা বাচ্চা ইন্ডিয়ান কালচার নিয়ে ইনফরমেশন অতটা আমরা দিতে পারছি না বা পাচ্ছে না, হয়তো দেখা গেল সে ইন্টারনেটের থ্রুতে আমেরিকার ইনফরমেশন বা আমেরিকার কালচারের কোনো একটা কালচারের ইনফরমেশন পেয়ে গেল, তখন তার কাছে কিন্তু সেটাই অ্যাকসেপ্টেবল হবে, যেহেতু তার কাছে ইন্ডিয়ার কালচারের ব্যাপারে পূর্ব ধারণা নেই। বা অ্যাব্রডে কী হয়, 18 বছরের পরে বাচ্চাদেরকে আলাদা করে দেওয়া হয়, তো এটাই ওদের ফ্যামিলি স্ট্রাকচার। 18 বছর হয়ে গেলে বাচ্চারা নিজেদের মতো নিজেদের ইনকাম সোর্স করে নিয়ে নিজেরা বাড়ির থেকে বেরিয়ে নিজেদের মতো থাকে। কিন্তু আমাদের ইন্ডিয়ান কালচার কিন্তু কমপ্লিটলি আলাদা। আমাদের কাছে ফ্যামিলিটা জয়েন্ট যত হবে, যত বড় ফ্যামিলি হবে, আমরা যত একসাথে থাকতে পারবো, আমরা কিন্তু সেটাকেই বেশি প্রাধান্য দিই এবং সেটাই আমাদের কালচার। কিন্তু একটা বাচ্চা যখন সেটা পাচ্ছে না, বা সেটা যখন সেই ইনফরমেশনটা ইন্ডিয়ার কালচারের ব্যাপারে সেই ইনফরমেশন পাচ্ছে না, সেই ইনফরমেশন পাচ্ছে আমেরিকাতে কি হচ্ছে, তার মানে একটা বায়াস জায়গা তৈরি হচ্ছে। 12 বছরের নিচের বাচ্চাদের ব্রেনের ক্যাপাসিটি একটু কমই হয়। 12 বছরের নিচের বাচ্চা যদি কোনো কন্টেন্ট দেখে সেটা প্রসেস না করতে পারে, সেটা তাকে ডিপ্রেশনের দিকেও নিয়ে যেতে পারে। একটা বাচ্চার ব্রেন ততটুকুই প্রসেস করতে পারবে যতটুকু সেই বয়সে সে তার জানার ক্ষমতা রয়েছে, তার ব্রেনের ক্ষমতা যতটুকুনি নেওয়ার সে ততটুকুনিই নিতে পারবে। আর এই ক্ষমতাটা, ব্রেনের ক্ষমতাটা বয়সের সাথে সাথে, অভিজ্ঞতা সঞ্চয়ের সাথে সাথে আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক ভুল, প্রয়োজন অপ্রয়োজন, এগুলো সম্পর্কে একটা সাম্যক ধারণা তৈরি হয় হচ্ছে 12-13 বছর বয়সের পর থেকে। মোটামুটি একটা জ্ঞান হওয়ার জায়গা থেকে আমরা সাধারণ ভাষায় বলি জ্ঞান হওয়া। তো এই সময়টার পর থেকে মোটামুটি একটা ধারণা তৈরি হয় যে কোনটা ঠিক, কোনটা ভুল, কোন ঘটনাটা ভালো হয়েছে, কোন ঘটনাটা খারাপ হয়েছে। তো একটা 5 বছরের বাচ্চা যদি একটা বোন ক্যান্সার সম্পর্কে একটা ভিডিও দেখে, আর একটা 18 বছরের বাচ্চা যদি একই ভিডিওটি দেখে, তো একটা 5 বছরের বাচ্চার মনে এটা কি প্রভাব ফেলবে? কিন্তু সেই সেম ভিডিওটা যদি একটা 18 বছরের বাচ্চা দেখে, সে কিন্তু ভিডিওটা থেকে ভালো কিছু শিখবে, সে চেষ্টা করবে যে কিছু ভালো জিনিস শেখার। কিন্তু একটা 5 বছরের ছোট্ট বাচ্চা, সে যখন সেই সেম ভিডিওটা দেখবে, তার মনে কিন্তু এটা একটা ট্রমার সমান, সে কিন্তু একটা ট্রমা পাবে। তার ব্রেন কিন্তু প্রস্তুত নয় সেই ইনফরমেশনটাকে প্রসেস করবার জন্য। এখন ডিজিটাল যুগে
ইনফরমেশন এতই সহজে অ্যাভেলেবেল যে একটা ছোট বাচ্চাও ফোন খুললে সঙ্গে সঙ্গে তার ভিডিও দেখতে পায়। এখন বাচ্চার চিন্তা ভাবনা, সাধারণ পড়াশোনা, এগুলোর ওপরে কিন্তু অতিরিক্ত ইনফরমেশনের একটা নেগেটিভ প্রভাব থাকে। আমরা অনেক সময় বুঝতে পারি সেটা, কারণ শর্ট কনসেন্ট্রেশন স্প্যান আজকালকার যুগের বাচ্চাদের মধ্যে খুব কমন। ওরা কোনো কিছুতে বেশিক্ষণ মনোযোগ দিয়ে করতে পারে না, ধৈর্যের অভাব, ধৈর্য নেই, খুব খারাপ মুড থাকে, তাদের মেজাজ খিটখিটে হয় এবং তারা চিৎকার করা, জেদাজেদি করা, কোনো ডিসিশন, ছোটোখাটো ডিসিশন যেমন কোন জামা পরবে বা আজকে কোন জুতো পরে বেরোবে বা কোন ছবিটা আঁকবে, এই ধরনের কোনো সাধারণ একদম ছোটোখাটো ডিসিশন ওরা নেওয়ার সময় বিভিন্ন ট্যান্ট্রামস দেখায়। আমরা ভাবছি এগুলো ট্যান্ট্রামস, অ্যাকচুয়ালি বাচ্চা কনফিউজ কারণ নিজের ধারণাগুলো তৈরি হওয়ার আগেই তার কাছে অতিরিক্ত ইনফরমেশন চলে এসেছে এবং বড়দের মতো তারা বড়দের ভিডিও দেখছে এবং বড়দের ভিডিও দেখে তার হাবভাবটাও বড়দের মতো করাচ্ছে। সে কিন্তু অনুকরণ করছে এবং ভালো করে দেখলে দেখা যাবে যে এগুলো সবগুলোই আসলে ইনফোবিসিটির লক্ষণ। ইনফোবিসিটি কমানোর জন্য আমাদেরকে সবার আগে যেটা করতে হবে, ইনফরমেশনের সোর্সগুলো যেমন ইন্টারনেট বা যে কোনো ডিভাইসগুলোকে লিমিটেড ইউজ করে দেওয়া। আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, বাচ্চার সাথে ম্যাক্সিমাম টাইম কাটান, যতটা সম্ভব ডিভাইস ফ্রি থাকার চেষ্টা করতে হবে। আমরা কোথাও ঘুরতে গেলাম, সেখানে গিয়ে মোবাইল বের করা, ছবি তোলা, দ্যাট ইজ ওকে। তার বাইরে আমরা ওদেরকে খেলতে দিয়ে নিজেরা মোবাইল নিলাম, সেটা নয়। বাচ্চা সবসময় অনুকরণ করে, বাচ্চারা কপিক্যাট। তাই জন্য বাচ্চারা যদি দেখে যে মা বাবা বসে গল্প করছে উইদাউট মোবাইল, তো তারা এটাই শিখবে যে বসে গল্প করা। কিন্তু তারা যদি দেখে যে মা বাবা একসাথে বসে আছে বাট যে যার মোবাইল ঘাঁটছে, তো তারা জানবে যে সেটাই নর্মাল এবং তারা সেটাই করবে। এখানে মোবাইল, ল্যাপটপের যে বা ট্যাবের ব্যবহার, টিভির ব্যবহার, এগুলো সব কিছুকেই নিয়ন্ত্রণ করতে হবে। একটা টাইম বেঁধে দেওয়া যেতে পারে, যেমন এই এক ঘন্টা, দিনে 1 ঘন্টা টিভি দেখার টাইম থাকবে। এটাও দেখতে হবে যে টিভি বা মোবাইলে যে কন্টেন্টটা বাচ্চা কনজিউম করছে, যে জিনিসটা দেখছে, যে ভিডিওটা দেখছে, সেটা কি দেখছে, সেখান থেকে যদি কিছু সে শেখে। এমন নয় যে সবসময় ইউটিউব থেকে বাচ্চারা খুব খারাপ জিনিসই শেখে, বাচ্চারা মানে শিখতে পারবে। এটা হচ্ছে শেখার সাথে, এটা হলো ইনফোটেনমেন্ট, মানে ইনফরমেশন উইথ এন্টারটেনমেন্ট। কিন্তু সেটা না করে কার্টুন দেখা, এগুলোর টাইমটা বেঁধে দিতে হবে। এছাড়া পড়াশুনোর সময় পড়াশুনো, খাওয়ার সময় খাওয়া, টিভি দেখার সময় টিভি দেখা, খেলার সময় খেলা, ছবি আঁকার সময় ছবি আঁকা, এই রুলসগুলোকে সেট করতে হবে। ইউটিউব কিডস 8 থেকে 9 বছরের নিচে বাচ্চা হলে তার জন্য ইউটিউব কিডস চ্যানেলটাই অ্যাপ্রোপ্রিয়েট। কারণ এছাড়া আমাদের কিছু রুলস সেট করে দেওয়া উচিত মা বাবা হিসেবে, যেমন ডিভাইস ফ্রি ডিনার বা ডিভাইস ফ্রি খাবার খাওয়ার সময় আমরা নিজেরাও ডিভাইস ফ্রি থাকি। এছাড়া একটু বড়, মানে বিশেষ করে ট্যান্ট্রাম থ্রো তো করে 5 ইয়ার্সের অ্যাবাভ 5 ইয়ার্সের বাচ্চারা, ওরা আমাদেরকে অনুকরণ করতে যায় অথচ ওরা সেটা পারে না। সেই জায়গা থেকে ওরা ভীষণ কিন্তু জেদাজেদি করে ট্যান্ট্রাম থ্রো করতে থাকে। তো আমাদের উচিত ওদের জায়গাটা বুঝে এগোনো। যেমন সব থেকে ভালো হয় যদি আমরা বাচ্চাকে সময় দিতে পারি, নিজের সময়, কারণ এর বাইরে আর কিছু হয় না। বাবা মা সময় দিচ্ছে মানে দ্যাট ইজ দ্য বেস্ট থিং বাচ্চাদের জন্য। আর একটু গল্প পড়া, বাচ্চাকে ঘুরতে নিয়ে যাওয়া, বাচ্চাকে হ্যাঁ অবভিয়াসলি স্কুলে ভর্তি হয়েছে তো সে তো স্কুলে যাবেই, তাকে পড়াশুনো করানোর সেটাও আছে, কিন্তু তার ফাঁকে ফাঁকে কোথাও একটু একদিন বাইরের খাবার আসবে, সেখানে শপিংয়ে নিয়ে গিয়ে তার মতামত যে তুমি কোনটা পছন্দ করছো সেটা কেন, তাকে ডিসিশন মেকিংয়ের জায়গা দিতে হবে। এছাড়া খেলনা যদি খেলে সেটা গুছিয়ে রাখা, জামা কাপড় নিজের এসেই ছুঁড়ে এদিক ওদিক জুতো জামা ফেলে দিল, আমরা সেটা গোছালাম না। সমস্ত বাচ্চাদের কাজগুলো বাচ্চাদেরকে দিয়েই করাতে হবে, যাতে বাচ্চারা সেইটাই শেখে যে এটা আমার কাজ, এটা আমাকে করতে হবে।
এইগুলো আর যেটা আমরা রুলস করব বাচ্চাদের জন্য, সেটা শুধু বাচ্চাদের জন্য নয়, সেটা বড়দেরকেও মানতে হবে, তবেই বাচ্চারা মানবে, নইলে বাচ্চারা মানবে না। সব সময় যে মোবাইল দেখার ফলে বাচ্চাদের কাছে বা ইন্টারনেটের সোর্স থেকেই বাচ্চাদের কাছে অতিরিক্ত ইনফরমেশন যাচ্ছে যেটা তার জানার দরকার নেই তা কিন্তু নয়। আমরা বাচ্চার সামনেই সব কিছু আলোচনা করি, বড়রা কথা বলি, যেটা বাচ্চা কিন্তু আমরা মনে করি ও তো বাচ্চাও বুঝবে না, কিন্তু জিনিসটা তা নয়, বাচ্চা কিন্তু সব বোঝে, ঠিক আছে। এবং যদি সব নাও বুঝে থাকে, ওর কান কিন্তু খাড়া রয়েছে, হয়তো বাচ্চাটা খেলা করছে কিন্তু কান কিন্তু খাড়া রয়েছে, বাচ্চার সাবকনশাসে কিন্তু সেই ইনফরমেশনগুলো জমতে থাকে। আজকে আমরা মনে করছি যে ও শুনছে না বা ও খেলছে, ওর মন নেই, কিন্তু ও কিন্তু সব শোনে বা সব সাবকনশাসে জমা থাকে। আপনি এছাড়াও আমাদের সিরিয়াল দেখা, বাংলা হোক হিন্দি হোক, প্লিজ সিরিয়াল দেখবেন না বাচ্চার সামনে। অ্যাটলিস্ট এটা দেখবেন যে বাচ্চা যাতে না দেখে সিরিয়াল, বাচ্চাদের পক্ষে সত্যি ক্ষতিকারক। কারণ আমি জানি না সিরিয়ালগুলোর স্ক্রিপ্ট কারা লেখে, এত বাজেভাবে সামাজিক চিত্রটাকে তুলে ধরা হয়, সেটা আমার পার্সোনালি একদমই পছন্দ নয়। নিউজটাও দেখা উচিত না, কারণ এত খারাপ নিউজ বাচ্চাদের মনে একটা প্রভাব ফেলতে পারে যদি তার প্রসেস করবার ক্ষমতা না জন্মায়। যদি আমাদের নিজেদেরই একটা আইডিয়া আছে যে ছোট বাচ্চা, তার সামনেই খুনোখুনির খবর চালানো বা কোনো রকম ব্যাড নিউজ চালানো, সেগুলো ঠিক হবে না। তো সেটা আমাদেরকে কিন্তু ফিল্টার করতে হবে। বা আপনি দেখুন, আপনি কেন নিউজ চালাবেন না, কিন্তু সেটা বাচ্চার সামনে নয়। এটা কিন্তু বাড়ির প্রত্যেকটা সদস্যকে মানতে হবে, নট অনলি অ্যাজ প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টসরাও কিন্তু এগুলোকে মেনে চলবেন। কারণ বাবা মা শুধু নয়, ঠাকুমা দাদু বলুন বা দিদা দাদু বলুন, যাদের সাথেই বাচ্চারা থাকে, তাদের কিন্তু একটা বিশাল প্রভাব বাচ্চাদের জীবনে থাকে। এবং বাচ্চারা কিন্তু ঠাকুমা দাদুর কাছ থেকে অনেক কিছু শেখে। হয়তো আপনি ডিরেক্টলি শেখাচ্ছেন না, কিন্তু ওরা কিন্তু সাবকনশিয়াসলি শিখতে থাকে। বাচ্চাদের সামনে ঝগড়া করা, মা বাবার কোনো কিছু নিয়ে আলোচনা করা, কোনো আলোচনা করাই, যেটা বড়দের মধ্যে থাকা উচিত, কোনো আলোচনা করাটাই বাচ্চাদের সামনে ঠিক নয়। সেটা বাচ্চাদের মনে এফেক্ট ফেলে, ব্রেনকে অকুপাই করে ফেলে। বাবা মাকে রোল মডেল করবে বাচ্চা, এবং বাচ্চা কপি করবে, বাবা মা যা করবে সেটাই বাচ্চা করবে। এবং তাই আজকে আমরা যা করব, যেভাবে আমরা চলবো, একটা বাচ্চা সেটাকেই নর্মাল বলে মানবে এবং সেটাই করবে। তাই ফ্যামিলিতে যেটা সবার আগে আমাদের করা উচিত, বাবা মা প্রত্যেককে সম্মান করবেন, রেসপেক্ট করবেন, সেটা বাচ্চার সামনে। হেল্প করুন, ভালোভাবে কথা বলুন, কাউকে ধমকিয়ে না, বাজেভাবে হাঁকিয়ে নয়, অর্ডারের সুরে নয়, ঠিক আছে? প্লিজ বলে কথা বলুন, হাম্বল হওয়ার চেষ্টা করতে হবে। ঘরের কাজের দায়িত্ব ভাগ করে নিন। ঘরের কাজের দায়িত্ব ভাগ করে নেওয়া বলতে, কেউ একজন জল ভরবে, কেউ একজন খাবার টেবিল সাজাবে, কেউ একজন রান্না করবে। এইভাবে যদি ভাগ করে নেওয়া হয়, তাহলে বাচ্চাও এটাই শিখবে যে একটা সংসার চালাতে গেলে প্রত্যেককে আলাদা আলাদা ডিপার্টমেন্টে কাজ করতে হবে, নিজের ডিপার্টমেন্টে নিজের বেস্টটা দিতে হবে, এবং এটার দ্বারা বাচ্চার টিম বিল্ডিং এবিলিটিস আসবে। যদি আমরা ফ্যামিলিতে পরস্পরকে সম্মান করি, তাহলেই বাচ্চাও শিখবে যে ফ্যামিলিতে এভাবেই কথা বলতে হয়, এভাবেই অপরকে অসম্মান করা যায় না। যদি দেখে যে মাকে অসম্মান করা হচ্ছে বা ঘরের মহিলাদেরকে অসম্মান করছে ঘরের পুরুষরা, তাহলে একটা বাচ্চা সে শিখবে যে এইভাবেই কথা বলতে হয় মায়ের সাথে, এইভাবেই মার গায়ে হাত তুলতে হবে, বা এইভাবেই। ঘরে তো সে সম্মান করছেই না নিজের মাকে, তো সে বাইরের মহিলাদেরকে, বাইরের মেয়েদেরকে কিভাবে সম্মান করবে? বাচ্চাদেরকে সময় দিন, মেমোরিজ তৈরি করুন, কারণ মেমোরিজগুলোই ওদের সাথে থেকে যাবে। ওরা যখন বড় হবে, ছোট ছোট জিনিস, খুব ছোট ছোট জিনিসগুলোই আমাদেরও মনে থাকে। ঘুরতে যাওয়া, ঘাসের ওপর হাঁটা, পিলো ফাইট, বাচ্চাদের সাথে মিছিমিছি যুদ্ধ করা, খেলা করা, এই জিনিসগুলোই কিন্তু বাচ্চাদের মনের ভেতরে থেকে যাবে একটা স্মৃতি হিসেবে, যে বাবা আমার সাথে এরকম করতো, বা মার সাথে আমি এত খেলতাম।
এইগুলো তৈরি করা, মেমোরিজ তৈরি করা খুব জরুরি। একটা ফ্যামিলি বন্ডিং আনার জন্য, বাচ্চাকে সেই ফ্যামিলির গুরুত্বটা বোঝাবার জন্য মেমোরিজ তৈরি করাটা খুব জরুরি। বড় হলেও যাতে না ভোলে, তাদের যেন মনে করার জায়গা থাকে। কারণ এইগুলো করলে ইমোশনাল বন্ডিং বাড়বে বাচ্চার সাথে। আপনার ইমোশনাল বন্ডিং বাড়লে ফ্যামিলি আপনাদের অনেক সুখী হবে। কারণ আমাদের বাচ্চা আমাদের জীবনে আসার পরে আমাদের মেইন উদ্দেশ্য থাকে যাতে বাচ্চাটাকে আমরা ভালো করে বড় করতে পারি, বাচ্চাটা যাতে মানুষের মতো মানুষ হয়। এটা নয় যে সে আমাদের এটা উদ্দেশ্য হওয়া উচিত না যে সেই বাচ্চাটা বড় হয়ে কত টাকা ইনকাম করবে, সে আমাকে দেখবে কিনা, সে বাবা মার খেয়াল রাখবে কিনা, এগুলো আমার উদ্দেশ্য হওয়া উচিত নয়। বাচ্চাটা যাতে এই দুনিয়াতে সারভাইভ করতে পারে। কারণ আজকাল কম্পিটিশন এত বেড়ে গেছে। একটা ডাক্তারের যদি আজকে থেকে 20 বছর আগে 15টা কম্পিটিটার থাকতো, তো আজকালকার দিনে একজন ডাক্তারের দেখা যাবে 150 জন কম্পিটিটার। তো আমাদের উদ্দেশ্য এখানে এটা হওয়া উচিত যে বাচ্চাটা বাইরের দুনিয়ায় কত ভালো সারভাইভ করতে পারছে, তাকে ফেলিওরের সম্মুখীন করাতে হবে যাতে সে না কথাটাকে অ্যাকসেপ্ট করতে পারে, হেরে যাওয়াটাকে অ্যাকসেপ্ট করতে পারে। এমন না যে সে হেরে যাওয়াটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, সে জিনিসটাকে নিজের ভেতরে নিতে, আমি হেরে গেলাম, আমি কি করে হেরে গেলাম, না, তাকে সবসময় কিং ট্রিটমেন্ট দেবেন না। তাকে না না শেখান, যে সে তাকে ফেলিওরটাকে অ্যাকসেপ্ট করতে শেখান। তাতে কি হবে, সে যখন বড় হয়ে 10 জনের মধ্যে যাবে, সেখানে যদি তাকে না শুনতে হয় বা তাকে সেখানে সে আনসাকসেসফুল হলো, তাহলে সে সেটাকে স্পোর্টিলি নিতে পারে, সে যাতে সেই ফেলিওরটাকে মেনে নিয়ে আবার ট্রাই করতে পারে। সেই শিক্ষাগুলো দিতে হবে যাতে সে বাইরের দুনিয়াতে সারভাইভ করতে পারে, সে যাতে বড় কাইন্ড হতে পারে, মানুষ হতে পারে। ঠিকঠাক মানুষ হলে, ঠিকঠাক পড়াশোনা করলে, ঠিকঠাক ইমোশনাল ব্যালেন্স থাকলে নিশ্চয়ই সে ভালো ইনকাম করতে পারবে, ভালো জীবনে শাইন করতে পারবে। কিন্তু আমাদের সবার আগে দেখা উচিত যে সেই বাচ্চাটার ইমোশনাল বন্ডিং কীরকম, সে বাচ্চাটা মা বাবাকে কতটা ভালোবাসছে, সে বাচ্চাটা বাইরের সবাইকে কতটা সম্মান করছে, সে নিজের জায়গাটা কতটা বুঝছে যে আমার এটা করা উচিত, আমার এটা করা উচিত না, আমার কাজ আমারই করা উচিত, আমার নাটকই মার ওপর চাপিয়ে দেওয়া উচিত, আমি বাইরে থেকে স্কুল থেকে এলাম তো আমার জামা কাপড় ছুঁড়ে ফেলে দিলাম, মোজা এখানে ফেললাম, জুতো ওখানে খুললাম, এটা করা উচিত না। এই জিনিস এইগুলোই অ্যাকচুয়ালি ফ্যামিলিগত শিক্ষা, এবং এইগুলোই বাচ্চাদের মধ্যে আমাদের দিতে হবে যাতে তাদের ভবিষ্যৎটা ভালো হয়। এবং তাদের ভবিষ্যৎ ভালো হলে অবভিয়াসলি অটোমেটিক্যালি আমাদেরও ভালো লাগবে, আমাদেরও ভবিষ্যৎ ভালোই হবে। তো আজকে এইটুকুনি, নমস্কার। আবার পরের ভিডিওতে দেখা হবে আরেকটা টপিক নিয়ে।